ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য এবার উঠে পড়ে লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ আমার গ্যাংস্টারের দল ভাই এবার খ্যাপা হয়ে গেছে। বলছে আমাদের ঘরের ছেলে আমাদেরকে ফিরিয়ে দাও। হায়দ্রাবাদকে বলছে ঈশান কিষানকে আমাদের কাছে ফিরিয়ে দাও, অল ক্যাশ নিয়ে নাও, টেবিলের তলা দিয়ে ক্যাশ নিয়ে নাও, প্লেয়ার এক্সচেঞ্জ করবে তো বলো, কি করতে হবে বলো, খালি আমাদের ছেলেকে খালি আমাদের কাছে ফেরত দিয়ে দাও। কারণ এর আগের বারে আমাদের গ্যাংস্টাররা ভাই ভালো রকম স্যাঁক খেয়ে গেছে, যেহেতু ভাই ন্যাশনাল ডিউটির কারণে তাদের ভালো ভালো প্লেয়ার যেহেতু ছেড়ে চলে গিয়েছিল, মানে টিমকে ছেড়ে যেতে হয়েছিল, কিছু করার ছিল না। যেহেতু এই কিবালারা আমাদের সাথে একটু আর কি ঘুষ্টাঘুষ্টি করেছিল না, মাঝে খেলা থেমে গিয়েছিল, ওই জন্যই তো কিছু কিছু প্লেয়ার তাদের ন্যাশনাল ডিউটির জন্য ঘরে ফিরে গিয়েছিল। ওই জন্যই ভাই মুম্বাইয়ের আগের বারে ভালো রকম স্যাঁক পেয়ে গেছে যে মেন প্লেয়ার টিম থেকে চলে গেলে কি ধরনের প্রবলেম হতে পারে। ওই জন্য এবারে রিপোর্ট বেরিয়ে আসছে যে ঈশান কিষান খুবই একটা হাই ডিমান্ডের প্রপার্টি হয়ে উঠেছে। কেকেআর, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স তিনটে দলই একবারে এসআরএইচ সাথে সম্পর্ক করতে চাইছে যে ভাই ঈশান কিষানকে আমাদের কাছে দেবে, ক টাকা নেবে বলো, আর কোন প্লেয়ারের সাথে ট্রেড করবে বলো। এবার মনে হচ্ছে ভাই কেকেআরের সাথে তো এটা সম্ভব নয়, কারণ কেকেআর যেহেতু 2024 একটু ফাইনালে ঘুষতে দিয়েছিল না, ওই জন্য কেকেআরের প্রতি তো একটা হয় না ভাই রাগ যে তোরা ফাইনালে হারিয়ে দিয়েছিলি, চল সালা তোদেরকে দেবো না। ওরকমই কেকেআরের চান্সটা কম। রাজস্থান রয়্যালস অনেকটা ইন্টারেস্টেড দেখাচ্ছে, কারণ তাদের তো খবর আগাগোড়াই বেরিয়ে আসছে যে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চাই, সে সিএসকে যেতে চায় বা অন্য দলে যেতে চায়, তাই তারাও একটা উইকেট কিপার খুঁজছে, যেহেতু কে রাহুলকে আবার কেকেআর টানছে, ওই জন্যই বেশি হাই চান্স হয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মনে তো হচ্ছে ভাই যে এবারে খুবই হাই চান্স ঘরের ছেলে ঘরে আবার ফিরে যেতে চলেছে, মানে ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্সে আবার রিটার্ন যেতে চলেছে। তাই ভাবলাম চলো মুম্বাই ইন্ডিয়ান্স দিয়ে যখন এই আপডেটটা এলো, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা যাক যে কেমন গেল তাদের আইপিএল 2025-এর সিজনটা। 2026-এর জন্য তারা কি ভালো করতে পারে, কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এবং কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে। তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তা মোটামুটি আজকের ভিডিওতে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে তো কথা বলবোই, তার আগে সিএসকে নিয়ে একটা আপডেট দিয়ে দিই। হ্যাঁ ভাই, সিএসকের কাছ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে যে ওয়াশিংটন সুন্দরকে নাকি গুজরাট টাইটান্সের কাছ থেকে সিএসকে অল ক্যাশ ডিলে ট্রেড করতে চাইছে। মানে তারা আর কি গুজরাট টাইটান্সকে বলেছে যে আমাদের ওয়াশিংটন সুন্দরকে লাগবে, তোমরা ক টাকা নেবে বলো, অল ক্যাশ ডিলে ট্রেড করতে চাইছে। কারণ যেহেতু তাদের রবিচন্দ্রন আশ্বিন ভাই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আর না, ওই জন্যই মনে হয় যে রবিচন্দ্রন আশ্বিনের কমতিটাকে বা ওনার ব্যাকআপ হিসেবে বা ওনার জায়গা পূরণ করার জন্য যতটা সম্ভব সিএসকে টার্গেট করছে ওয়াশিংটন সুন্দরকে। গুজরাট টাইটান্সের সাথে তারা কথাবার্তা বলছে, এবার যদি ডিল হয় তাহলে তো খবর সবার আগে আমার কাছে পেয়ে যাবে, ওই জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে, ঠিক আছে। এবার চলে আসি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তা মুম্বাই ইন্ডিয়ান্সের শুরু যেহেতু করছি ভাই তাহলে প্রথম দিক থেকে একটু বলি যে সিজনটা কেমন গেল। সবার প্রথমে ভাই এরা রিটেন করে একবারে চুমু রিটেন, বুঝলে, পাঁচখানা প্লেয়ার রিটেন করে একবারে দেখার মতন রিটেন। সবাই মাথা চুলকে মরে যাচ্ছিল যে শালা এত ইন্ডিয়ান প্লেয়ার আছে, কাকে রিটেন করবে আর কাকে রিটেন করবে না, কেমন করে ম্যানেজ করবে, কি করে ম্যানেজ করবে, কাকে কত টাকা দেবে, সবাইকার মাথায় একটা ভাই ঘুরছিল। তার উপর আবার রোহিত শর্মাকে নিয়েও হালকা ঠোকাঠকি চলছিল, তাই সবাই ভাবছিল যে রোহিত শর্মা হয়তো থাকবে না, কিন্তু না ভাই, দিন শেষে মুম্বাই ইন্ডিয়ান্স সবাইকে চমকে দেয় এবং দেখা যায় যে মুম্বাই ইন্ডিয়ান্স সবাইকে রিটেন করার জন্য রাজি করিয়ে ফেলে, সবাই রাজি হয়ে যায়। বুমরাকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়, বাকি সবাইকে একটু টুকটাক কম কাম দিয়ে সবাই মোটামুটি ম্যানেজ হয়ে যায়। রোহিত দাও থেকে যায়, হার্দিক দাও থেকে যায়, বুমরা দাও থেকে যায়, এমনকি সূর্যা দাও থেকে যায়, আর তার সাথে বোনাস হিসেবে তিলক বর্মাও দলে থেকে যায়। খালি তারা যাকে রিটেন করতে পারে না বা অকশনে যেও টার্গেট করার পর পায় না, সে হলো ঈশান কিষান, যার পেছনে এই তো খবর দিলাম তোমাদেরকে যে এবার ঈশান কিষানের পেছনে তারা যেতে চায়। তারা ইচ্ছা করে ঈশান কিষানকে ছাড়িনি, বাট ছাড়তে হয়েছে সিচুয়েশনের চাপে পড়ে। অকশনেও তারা অনেকটা গিয়েছিল তার পেছনে, বাট পায়নি গো ভাই, কিছু করার নাই। তবে তাছাড়া তাদের অকশনটা মোটামুটি 2025 সালের ভালোই গিয়েছিল ভাই, টপ ক্লাস অকশন হয়েছিল, মানে অসাধারণ, যাকে বলে ট্রেন্ট বোল্টকে তারা নেয়, দীপক চাহারকে তারা নেয়, উইল জ্যাক্সকে তারা নেয়, মানে সলিড একটা টিম বানিয়েছিল ভাই। আর সেটা দেখে আমি তাদের নাম দিয়েছিলাম যে গ্যাংস্টারের দল। মানে দল তো দল রে ভাই, দেখে তুমি বলতে পারবে না যে এই টিমটা যে কি করে এরা উইনার হয়নি ভাই। মানে অন পেপার টিমটাকে যারাই দেখেছে না তখন তারাই দেখে বলেছে যে শিওর রে ভাই, এরা তো ফাইনাল খেলবে, এরা তো ফাইনাল খেলবে। ফাইনাল তো ছাড়ো ভাই সাহেবরা, সিজনের শুরুয়াতটা এমন করে সবাই ওদের কাছে আশাই ছেড়ে দেয় যে এই কি জঘন্য শুরুয়াত ভাই, প্রথমের 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ হেরে দেয়। সবাই ভাবে যে যা এদের থেকে আগের বারের মতনই শুরুয়াত হচ্ছে গো, এইবারেও মনে হচ্ছে এরা ধারে কাছে টিকতে পারবে না, কি হচ্ছে এদের। আবার বুমরাও ছিল না প্রথম দিকের 5টা ম্যাচে জঘন্য পারফরমেন্স দেয়, একবারে 8-9 নম্বরে চলে যায় টেবিলের। কিন্তু সবাই এটা জানতো যে এরা যদি একবার কামব্যাক মারে তাহলে বাকিদের ভাই জিনা হারাম করে দেবে। আর সেটাই হয় দিল্লির আগেনস্টে একটা ম্যাচে যে ভাই দিল্লি ছিল তখন একটা টেবিল টপার, 4টে না 5টা ম্যাচে পরস্পর 4টে না 5টা জিতে যাচ্ছে ওরা, মানে টেবিল থেকে লাভানো যাচ্ছে না ভাই, সব টিম হারছে একবার করে, বাট এরা কিছুতেই হারছে না। সবাই খালি ভাবছে যে দিল্লিকে কে হারাবে লে ভাই সাহেব, মুম্বাই ইন্ডিয়ান্স যে দিল্লিকে পটকে দেয় ভাই, মনে হয় 19 ওভারে না 20 ওভারে যে
3টে পরস্পর উইকেট নিয়ে দিল্লিকে হারিয়ে দেয়, যে সেই সময় টেবিল টপার ছিল আর এরা একদম লাস্টের দিকে ছিল ভাই, এদের কাছে কেউ কোনো আশাই করছিল না কিছু। সেই যে এরা দিল্লিকে হারালো, তারপর থেকে এরা আজাবি কামব্যাক করতে লাগলো ভাই, মানে যেই আসছে সামনে তাদের কি পা ছেড়ে দিচ্ছে, যেই আসছে তাদের কি পা ছেড়ে দিচ্ছে। মানে একটা খালি ম্যাচ ওরা গুজরাট টাইটান্সের কাছে হেরে গিয়েছিল মধ্যখানে, বাকি যেই আসছে তাকেই কাছড়ে দিচ্ছে, যেই আসছে তাকেই কাছড়ে দিচ্ছে। যারা প্রথম দিকে 5টার মধ্যে 4টে ম্যাচ হেরে গিয়েছিল তারাই লাস্টের দিকে যে 7টা ম্যাচ জিতে যায়। খালি একটা গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল, বাকি 8টা ম্যাচ জিতে তারা সুপার 4-এ কোয়ালিফাই করে যায়। আর সুপার 4-এ টিম কোয়ালিফাই করে যাচ্ছে মানে একটা স্বাভাবিক নলেজ ভাই যে টিমে তাহলে সেরকম কোনো প্রবলেম নাই, যেটা আমিও খুঁজে পাইনি ভাই যে এদের প্রবলেমটা কি। কোনো রকম কোনো প্রবলেমই নাই ভাই, এরা কপালের দোষে হেরেছে। স্বাভাবিক ভাই, একটা টিম টপ 4-এ কোয়ালিফাই করছে মানে ওয়ার্ল্ড কাপের থেকে কম হয় বলো, আইপিএলটা কম টেক্কা, বাপ রে বাপ বিশাল একটা ঝামেলার খেলা। সেখানে এরা টপ 4-এ চলে যাচ্ছে মানে ওরকম 7টার পর 7টা ম্যাচ জিতে, তার মানে টিমে স্বাভাবিক সেরকম কোনো কমতি নাই, মোটামুটি তারা ভালোই শুরুয়াত করে যায়। খালি প্রবলেম বলতে একটা জিনিসই আমার চোখে ঠেকছিল, ছোট বড় প্রবলেম ভাই, আর সেটা হলো জসপ্রীত বুমরা যে ম্যাচে উইকেট নিচ্ছিল না, সেই ম্যাচটা এরা হেরে যাচ্ছিল, মানে জিততে পারছিল না। দুটো ম্যাচই এই সিজনে জসপ্রীত বুমরা উইকেট লেস গেছে তিনি মানে আর কি দলে আসার পর, আর সেই দুটো ম্যাচই এরা হেরে গেছে। একটা তো ছিল গ্রুপ স্টেজে আরসিবির আগেনস্টে একটা ম্যাচে সে হার্দিক যেটাই খেপে গেছিল ভাই, দুমদাম হাঁকাচ্ছিল বিশাল ওই ম্যাচটাই। আর 2 নম্বর ম্যাচটা হলো কোয়ালিফায়ার 2-এ পাঞ্জাবের আগেনস্টে, যেটা সিরাজদা একাই দাঁড়িয়ে গিয়েছিল, 19 ওভারে ম্যাচ শেষ করে দিয়েছিল ভাই, সেই ম্যাচটাই। এইটাই খালি এদের ছোট প্রবলেম ছিল। আর একটা যেটা ছোট প্রবলেম ছিল সেটা হলো ভাই দীপক চাহারের ইনজার্ড হয়ে যাওয়া, এটা একটা আমার ছোট প্রবলেম চোখে ঠেকেছিল। দীপক চাহার আই থিঙ্ক জিটির আগেনস্টে ভাই ইনজার্ড হয়ে গেছিল, যদিও জিটি এদেরকে গ্রুপ স্টেজে 2টো ম্যাচে হারিয়ে দিয়েছিল, কিন্তু এরা জিটিকে এসে না মানে আর কি তোমার এলিমিনেটারে মনে হয় হারিয়ে দিয়েছিল ভাই। জিটি পরস্পর 2টো গ্রুপ স্টেজে হারিয়ে দিল, কিন্তু জিটিকে এসে এরা এলিমিনেটারে হারিয়ে দিয়েছিল। মানে অসাধারণ ভাই, আগাগোড়ায় পারফরমেন্স দিয়েছিল। সেরকম যদি তুমি প্রবলেম খুঁজতে দাও না, সেরকম প্রবলেম পাবে না ভাই, একমাত্র লাকই বলতে পারো, লাক খারাপ ছিল। আর 2 নম্বর হলো ওই পাকিস্তানদের সাথে আমাদের একটু টুকটাক ঝগড়াঝাঁটি হলো, সেই নিয়ে মাঝে খেলাটা থেমে গেল। দিয়ে এদের যে প্লেয়ারগুলো ছিল যেমন রিয়ান রিকালটন, কর্বিন বোস, তারপর হচ্ছে তোমার উইল জ্যাক্স, এরা যে ন্যাশনাল ডিউটির জন্য চলে গেল না, এখানেই টিমটাই অনেকটা ফারাক পড়ে গেল। যদিও এরা মানে আর কি টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে যাদেরকে নিয়ে এসেছিল, যেমন তোমার ছিল জনি বেস্টো, আরও 2-1টা কাকে নিয়ে এসেছিল, ওরা ভালোই পারফরমেন্স দিয়েছিল ভাই। কিন্তু ওই একটা জিনিস হয়, জসপ্রীত বুমরা উইকেট লেস চলে যায় ওই ম্যাচটাতে, আর সেরকম লাস্টের দিকে ফিনিশিংটা অত খাস হয়নি। মানে পাঞ্জাবের আগেনস্টে যে ম্যাচটা ছিল এদের এলিমিনেটর 2-এ, সেই ম্যাচটায় অতটা খাস পারফরমেন্স দিতে পারে না। আর এদের আগাগোড়াই ভাই রেকর্ড আছে যে এরা টপ 2 কোয়ালিফাই না করতে পারলে যত ভালো পারফরমেন্সই দিয়ে আসুক মুম্বাই ইন্ডিয়ান্স, এরা ফাইনালে যেতে পারে না। যাই হোক ভাই, যেটা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই, অসাধারণ পারফরমেন্স দিয়েছে, সেরকম কোনো খুঁত তুমি খুঁজতে গেলে পাবে না। মুম্বাই ইন্ডিয়ান্সের একবারে টপ কোয়ালিটির টিম ছিল, যেমন অকশনে পারফরমেন্স দিয়েছে সেরকম রিটেনে, আচ্ছা গ্রুপ স্টেজেও ভালো পারফরমেন্স দিয়েছে, সুপার 4-এও ভালো পারফরমেন্স দিয়েছে, সব জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছে। কপাল খারাপ ছিল তাই হেরে গেছে ভাই। এইবার যদি আসি যে 2026-এর জন্য, তাহলে তারা কি করতে পারে, মানে আর কি কাদেরকে রিটেন করতে পারে। আমি তো বলবো যতটা পারবে সবাইকে রিটেন করে নাও, ঠিক আছে। মানে প্লেইং 11-এর কথা আমি বলছি, মোটামুটি সবাইকে রিটেন করে নাও। রিলিজের দিক থেকে তোমরা দীপক চাহারের কথা ভাবতে পারো, আমি ক্লিয়ারলি বলছি না যে ওকে রিলিজ করে দাও। রিলিজ করার কথা এই জন্যই বলছি কারণ দীপক চাহারের একটা সব থেকে বড় প্রবলেম যেটা হলো সেটা হলো ভাই দীপক চাহারের ইনজারি প্রবলেম। ইয়ার বল তো ভালো করে ভাই সাহেব, খালি ইনজার্ড হয়ে যায় মাঝে মাঝে, মানে মেন ম্যাচগুলোতে যেই না দীপক চাহার ইনজার্ড হয়ে যায়, এটাই হলো ওর প্রবলেম। 2 নম্বর আমি যাকে রিলিজ করতে বলবো সে হলো আল্লাহ গাজানফার। ও ভাই সব থেকে খেলিনি, তার বদলে মুজিব এসেছিল, মানে আমি বলবো ওকেও রিলিজ করে দাও, রাখার দরকার নেই। যেহেতু তোমাদের কাছে ভিগনেশ ফুতুর আছে, আরও একটা কে স্পিনার আছে কান শর্মা আছে, তাই দরকার নেই ভাই, ওকে রিলিজ করে দাও। 3 নম্বর হলো রিশ টপলি। এই ভাই সাহেবকে একটাই ম্যাচ খেলেছিল, বাট এই মার যে খেয়েছিল না, একে বিশাল মার দিয়েছিল ভাই, তাই বলবো রিশ টপলিকেও রিলিজ করে দাও। 4 নম্বরে যাকে রিলিজ করবে সে হলো রবিন মিঞ্জ, ঝাড়খণ্ডের ক্রিস গেল রবিন মিঞ্জ, আমি বলবো ওকে রিলিজ করে দাও ভাই। ওকে মানে আর কি প্লেয়ার ভালো, নো ডাউট প্লেয়ার ভালো, বাট ভাই সাহেবকে 2-3টে ম্যাচে ভরসা জুগিয়েছিল, বাট সেরকম কাজ কিছু করতে পারেনি। যেহেতু তোমাদের কাছে রিয়ান রিকালটন আছে, আবার যেহেতু এরা টার্গেট করছে ভাই ঈশান কিষানকে, তাই আমি বলবো যে মানে আর কি ছেড়ে দিতে পারো তোমরা রবিন মিঞ্জকে। এই 4টে প্লেয়ারকে আপাতত ছাড়ার মতন দেখছি, আর সেরকম ছাড়ার আমি কিছু দেখছি না। আর টার্গেট করার দিক থেকে বলতে গেলে ভাই কাকে টার্গেট করবে, এদের কাছে তো সবই আছে মোটামুটি। ঈশান কিষানকে তো অলরেডি খবর বেরিয়ে আসছে যে টার্গেট করবে, আর তাছাড়া কাকে টার্গেট করবে? কই আমার ফ্যান্সরা কিছু বলো কমেন্টে, আমি তো খুঁজে পাচ্ছি না কাকে টার্গেট করবে, কারণ তোমাদের টিম অন পেপার সলিড টিম ভাই। সাথে আমি ওদের নাম দিয়েছিলাম গ্যাংস্টারের টিম, আগাগোড়ায় আমি গ্যাংস্টারের টিমই বলি ওদেরকে, কারণ কি কমতি আছে টিমটায় ভাই বলো না, কি কমতি আছে ওদের? 4-5টা টিমে ক্যাপ্টেন, ভালো ভালো ট্রেন্ড বল, জসপ্রীত বুমরা বোলিং করছে, অত ভালো ভালো স্পিনার, অত ভালো ওপেনিং, আর কি লাগবে টিমটাতে? আমি কোনো কমতি খুঁজে পাচ্ছি না ভাই। তোমরা বলো যে কাকে কাকে টার্গেট করা উচিত। তোমাদের টিমের খালি যদি জসপ্রীত বুমরা একটু ঠিক করে পারফরমেন্স দিয়ে দেয় না, একটুখানি ঠিক করে দিয়ে দিলি না, আর কিছু লাগবে না ভাই, টিম আপনি সেটা ভাঙা পারফরমেন্স দেবে। কারণ ফাইনালের আগেনস্টে জসপ্রীত বুমরাকে জস ইংলিশ মনে হয় প্রায় 20 রান পিটিয়ে দিয়েছিল এক ওভারে, 40 রান খেয়ে গিয়েছিল, একটা উইকেটও নিতে পারিনি। আর ওই জন্যই বাকি বোলাররাও আর একটু দুমড়ে গিয়েছিল, সেই জন্যই পারফরমেন্সটা খারাপ হয়ে গিয়েছিল। নাহলে তো আমি ভেবেছিলাম শিওর ভাই
চেন্নাই আর আরসিবি ফাইনাল খেলছে এবারে, কোনো কথাই নেই। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। সত্যি কথা বলতে ভাই আমি টার্গেটের কিছু খুঁজে পেলাম না যে কাকে টার্গেট করবে, তোমরা কমেন্টে জানাও হ্যাঁ যে কাকে টার্গেট করা উচিত। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।